আচ্ছা ভাইয়া, উনি কি বাংলাদেশে আসে না শুধু ইতালিতেই থাকে? আসলে উনি কোথায় যায়, কিভাবে থাকে, কোথায় থাকে, এ ব্যাপারে ওনার কাছের মানুষ ছাড়া আর কেউই কিছু জানে না। উনি খুব প্রাইভেটভাবে লাইফ লিড করে। ওনার বা ওনার পরিবারের চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি। কয়েকদিন আগে বেস্ট ডাক্তারের অ্যাওয়ার্ড হয়েছে, উনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ওনার পরিবারের সবাই সেখানে এসেছিল, কিন্তু সবাই ওনার মতো মুখে মাস্ক, চোখে সানগ্লাস ছিল। ওনাদের কারোর সম্পর্কে জানা যায় না। সব শুনে ইসরাত বলল, এমন মানুষও হয়, সবাই একটু কিছু হলেই শো অফ করে, কিন্তু উনি বোধহয় সবকিছু লুকাতে চান। হয়তোবা। তখন আয়াত বলল, ভাইয়া তুমি ঠিকই বলেছিলে, ওনার ব্যাপারে যে জানবে তার শুধু ওনার ব্যাপারে জানার জন্য কৌতূহল বাড়বে। আয়াত আজ সকাল সকাল ওর ভালোবাসার ফোন পেয়ে তাড়াতাড়ি ভার্সিটি চলে এসেছে। ও এসেই আগে প্রিন্সিপালের রুমে ঢুকলো আর বলল, আসসালামু আলাইকুম ভালো বাবা। ওয়ালাইকুম আসসালাম মামনি। এত সকাল সকাল ফোন দিলে যে, কোনো কিছুর খবর পেয়েছো কি? হ্যাঁ, তা তো পেয়েছি। কালকেও ভার্সিটি থেকে আরও একটা মেয়ে গায়েব হয়ে গেছে। সেটা তো আমি জানি, অন্য খবর থাকলে বলো। তার মানে তুই আগে থেকে সব জানিস? হ্যাঁ জানি তো। আমি এখানে এসেছি কিসের জন্য বলো তো? এই যে তোমার ভার্সিটি থেকে মেয়ে গায়েব হচ্ছে, কে বা কারা করছে এইটা বের করতে। এখানে আমার কত লোক আছে তুমি জানো না। যদি তুই জানতি গায়েব হয়েছে তাহলে তাকে খুঁজিসনি কেন? কালই ছাত্রীর বাবা মা আমাকে কল করে বলল মেয়েটা সেফ আছে। মানে মেয়েটা সেফ আছে, তাহলে বাড়ি কেন পাঠাসনি? আরে কালই বাড়িতে পাঠালে তো বুঝে যেত। আমি ওই মেয়েটার পরিবর্তে অন্য কাউকে ওদের কাছে পাঠিয়েছি। কি বলছিস কি? এত সব কিছু করলি আর আমি জানিই না? তোমাকে টেনশনে ফেলতে চাইনি। আমি প্রথম দিন এসেই বুঝতে পেরেছিলাম এই ভার্সিটি থেকেই কয়েকজন মেয়েদের উঠিয়ে নিতে সাহায্য করছে। আমি এসেই সব জায়গায় আমার লোক লাগিয়ে দিই। কয়েকজনকে সন্দেহ হয়, তাই তাদের কল রেকর্ড, অনলাইন অ্যাক্টিভিটি সব কিছু নিজের আন্ডারে নিয়ে আসি। মানে তারা যদি কারোর সাথে ফোনে বা অনলাইনের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করে তাহলে সব কিছু আমি জানতে পারবো। তার মানে সেদিন রাতে ফোন দিয়ে সকলের ইনফরমেশন চাইলি সেজন্য? হ্যাঁ সেজন্যই। তারপর বুঝতে পারি আমার নিশানা লেগে গেছে। আমি যে কয়েকজনকে সন্দেহ করি সেখানে থেকেই দুজন এই মেয়ে পাচারকারীর সাথে সংযুক্ত। ওদের মাধ্যমেই জানতে পারি ওরা এর পরে কাকে টার্গেট করেছে। তাই ও মেয়েটাকে আমি আগেই উঠিয়ে নিই আর ওই মেয়ের মতন ড্রেস আপ করিয়ে আমার একটা মেয়েকে পাঠাই। আমার মেয়েটার মাধ্যমে জানতে পারি ওদের লোকেশন আর ওদের সাথে আরও কয়েকজন যুক্ত থাকা ব্যক্তিকে। কাল রাতেই আমরা অপারেশনটা করিয়েছি, কিন্তু মেন কালপ্রিটকে ধরতে পারিনি। আর সবগুলোকে ধরেছি। ওর সাথে আরও 10 জন মেয়ে ছিল, ওদেরকেও রেস্কিউ করেছি। তবে মেইন কালপ্রিটকে ধরতে না পারলেও তার নাম জানতে পেরেছি। আর এরপর সে কি করতে চায় সেটাও কিছুটা জানতে পেরেছি। কি নাম? মিস্টার জেকে। জেকে নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। ড্রাগ পাচারকারী। হ্যাঁ, কয়েকদিন আগে পেপারে পড়েছিলাম, কিন্তু পুলিশ ওদের খুঁজছে, হাতে নাগালে পাচ্ছে না। আমরাও ট্রেস করতে পারছি না। জেকে হচ্ছে গভীর জলের মাছ, ওকে এত সহজে ধরা যাবে না। তার মানে ওই জেকেই সব করেছে। আর আজকে খবরের কাগজে দেখলাম 10 জন মেয়েকে পুলিশ উদ্ধার করেছে। সেগুলো কি তুই আর তোর গ্যাং করেছে? হ্যাঁ আমরাই করেছি। তুই এমন কেন বলতো? কেমন? এত কিছু করিস কিন্তু কোনোদিনও কারো সামনে আসিস না, এমনকি নামটাও সামনে আসতে দিস না। দাদু ভাই কি বলতেছো? ভুলে গেলে নাকি তুমি? কাকুর সব কথাই আমার মনে আছে। তাহলে তুই কি বাড়ি ফিরবি না? ফিরতেও পারি আবার নাও পারি, তবে তাদের জন্যই তো এখানে আসা। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। সঠিক সময়টা কখন আসবে? তোর পরিবারও তো কষ্ট পাচ্ছে। এই কষ্টটা তাদের প্রাপ্য, তাই পাচ্ছে। আচ্ছা ভালো বাবা, আমি হারিয়ে যাওয়ার পেছনে কি তাদের কোনো হাত ছিল না? পুরোটা না হলেও একটু তো ছিলই। রেজওয়ান আহমেদ এখন আর কিছু বললেন না, চুপ করে আয়াতের মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে স্পষ্ট পানি, সেটা বোঝা যাচ্ছে। রেজওয়ান আহমেদ আয়াতের মাথায় হাত রেখে বললেন, তাদের বাঁচানোর জন্যই তো তুই হারিয়ে গেছিস সবার থেকে, তাদেরকে প্রোটেক্ট করার জন্যই তো তোর এত ত্যাগ, কিন্তু তুই মানতে নারাজ। ভালো বাবা প্লিজ, আমরা এখানেই এই টপিক রাখি। আচ্ছা, তুই নাকি আরবকে বাড়িতে ঢুকে দিসনি, তারপর কাল নাকি জাল খাইয়ে নাকের পানি চোখের পানি এক করে ছেড়েছিস। বাহ মশাই, তোমাকেও বলেছে? বেশ করেছি, ঢুকতে দেইনি। সে আমাকে না বলে এখানে কেন এলো? ওর ভাগ্য ভালো, তাই শুধু ঝাল খাইয়েছি। তাই বলে ছেলেটির সাথে এমন করবে?
বেশ করেছি। তোমার এত দরদ উথলে পড়ছে কেন শুনি? রেজান আহমেদ আরো কিছু বলবে তার আগেই একজন রুমে ঢুকে পড়ল। সে আর কেউ না, সেটা হলো রোজা। রোজাকে আসতে দেখে ওরা দুজনে চুপ হয়ে গেল, কারণ রোজা অনেক কিছুই জানে না, আর ওরা তাকে জানাতেও চায় না এখন। রোজা ওর বাবা টিফিন দিতে এসেছিল, আয়াত যে এখানে আছে ও সেটা জানতো না। রোজা ভাবলো এমনি হয়তো আয়াত ওর বাবার সাথে কথা বলতে এসেছে, তাই আর কিছু বললো না। আয়াতকে নিয়ে ক্লাসে চলে গেল। সেদিনটাও ভালোভাবে কেটে গেল। এদিকে জেকে সকালের পেপার দেখে রেগে গিয়ে ঘরের সকল জিনিস ভেঙে ফেলছে। ও চিৎকার করে বলল, কে আমার শিকার আমার থেকে কেড়ে নিল? কার এত সাহস আমার শিকারের হাত মারে? কে আমার পেছনে আঠার মতো এক এক করে আমার সব কিছু শেষ করে ফেলছে? প্রথমে আমার ড্রাগ, এখন আবার এটা। আমি কিছু বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি বের করতে হবে কে বা কারা এটা করেছে। এভাবে চলতে থাকলে আমি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাব। আজানের ধ্বনি কানে আসতেই চোখ খুলল আয়াত। উঠে উত্তমভাবে উজু করে নামাজ আদায় করে নিল। কিছুক্ষণ তসবি পড়ল। ভোরের আলো ফুটতেই ও বাগানে চলে গেল। সেখানে হাঁটাহাঁটি করে হালকা ব্রেকফাস্ট সেরে বোরখা পরে ভালোভাবে হিজাব পরলো। চোখে চশমা লাগিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির সকলে মিলে ব্রেকফাস্ট টেবিলে বসে নাস্তা করছিল। তখন আদিয়ান চৌধুরীর ছেলে আশিয়ান চৌধুরী বলল, বাবা, আমাদের কি আর কিছুই করার নেই? আমরা কি আহিকে কোনোদিনও খুঁজে পাবো না? তোমরা কি সবাই হাল ছেড়ে দিলে? আশিয়ানের কথা শুনে সকলের খাওয়া থেমে গেল। সকলে একটা চেয়ারের দিকে তাকালো। ও চেয়ারটা এই বাড়ির আদরের মেয়ে আহিয়ানা চৌধুরী আর আহিয়ানা দাদু আহনাব চৌধুরীর। আগে ওই চেয়ারটাতে আহিয়ানার দাদু আহনাব চৌধুরী বসতেন, আর আহিয়ানাকে সেখানে বসেই খাবার খাওয়াতেন। আহনাব চৌধুরী বলতেন উনি মারা গেলে এই চেয়ারটাতে শুধু আহিয়ানাই বসবে। আহনাব চৌধুরী মারা যাওয়ার পর আহিয়ানা আর কোনোদিন ওই চেয়ারটাতে বসে খায়নি, এমনকি এই ডাইনিং টেবিলে বসেই খায়নি। হঠাৎ আশিয়ানের এই কথার মানে কেউ বুঝতে পারল না। আসলে আশিয়ানের একমাত্র আদরের বোনের কথা আজ খুব মনে পড়ছিল। তখন আয়েশা চৌধুরী বললেন, হঠাৎ আহিকে নিয়ে কথা বললি? আজকে বনুর কথা খুব মনে পড়ছিল, তাই। অবশ্যই তোমাদের তো দেখে মনে হয় না আহিকে তোমাদের কারো মনে পড়ে। তোমরা তো বিন্দাস আছো। তখন আদিয়ান চৌধুরী আশিয়ানকে ধমকে বললেন, এটা কি রকম কথা আশিয়ান? তোমার কি মনে হয় আমরা আহিকে ভুলে গেছি? আহিকে আমরা আগে খুঁজছি আর এখনো খুঁজছি। 9টা বছর কি তোমার কাছে কম মনে হয়? তুমি বলো, আমরা কি আহিকে খুঁজিনি? তোমার মাকে দেখেছ, এখনো তোমার মা আহিকে ভেবে কাঁদে। তারপরে তুমি এগুলো কিভাবে বলতে পারো? আশিয়ান এই কথা শুনে আর কিছু বলতে পারল না, কারণ এই বাড়িটা আগের মতো নেই। সবাই যেন ইসিকে হারিয়ে পাথর হয়ে গেছে। এ বাড়ির কেউ এখন মন খুলে হাসে না। তখন অহনা বলল, বড় বাবা, আহি আপু কেন চলে গেল আমাদের ছেড়ে? আচ্ছা, সেই দিন যে আহি আপু আমাকে বাঁচালো, আমি হসপিটালে ছিলাম। বাড়িতে এসে আহি আপুকে আর পাইনি। আচ্ছা বড় মা, সেদিন কি তোমরা আহি আপুকে কিছু বলেছিলে? বলে অহনা কেঁদে উঠল। আয়েশা চৌধুরীও মুখ চেপে কাঁদতে লাগলো, কারণ তিনি মনে করেন তার জন্যই মেয়েটা এ বাড়ি থেকে চলে গেছে। সত্যি কি তাই, নাকি অন্য কোনো কারণ আছে যেটা একমাত্র সেই আহি ছাড়া আর কেউই জানে না? কি এমন হয়েছিল সেদিন তার জন্য সবার আদরের আহিয়ানা এ বাড়ি থেকে চলে গেছে? মুহূর্তের মধ্যে চৌধুরী বাড়ি নিস্তব্ধতায় ছেয়ে গেল। বাড়ির বড়রা সকলে দীর্ঘশ্বাস ফেলল। আদিয়ান চৌধুরীর 5 ভাই বোন ছিল। সকলের জানা মতে আদিয়ান চৌধুরীর বাবা আর বড় বোন একটা অ্যাক্সিডেন্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানে আগুন লেগে মারা যায়। আদিয়ান চৌধুরীর মা অনেক আগেই মারা যান। এখন আদিয়ান চৌধুরীরা 4 জন আছে। বড় ছেলে আদিয়ান চৌধুরী আর স্ত্রী আয়েশা চৌধুরী, তাদের 2 জন ছেলে মেয়ে, আশিয়ান চৌধুরী আর আহিয়ানা চৌধুরী। আশিয়ান চৌধুরী বাইরে থেকে পড়াশোনা শেষ করে এখন বাবার সাথে বিজনেস সামলায়। আশিয়ান চৌধুরী বিয়ে করেছেন তার স্ত্রী নাফিজা চৌধুরী। তাদের ছোট 9 মাসের বাচ্চা আছে। তারপর মেজ ভাই জুনায়েদ চৌধুরী, তার স্ত্রী মোনা চৌধুরী, তাদের এক মেয়ে অহনা চৌধুরী, তারপর এক বোন আলিয়া চৌধুরী মানে আয়াজ খানের মা, তারপর ভাই রেদওয়ান চৌধুরী আর স্ত্রী রাখি চৌধুরী। তার কোনো ছেলে মেয়ে নেই। আয়াত ভার্সিটি ঢুকলো। স্কুটি পার্ক করে আসতেই দেখলো রোজা ওর জন্য দাঁড়িয়ে আছে। ও রোজার সাথে হাঁটা ধরলো। তখনই নিজের একটা পরিচিত ডাক শুনে আয়াত থেমে গেল। একটা 10 বছরের বাচ্চা ছেলে ওকে কুইন বলে ডাকছে আর দৌড়াচ্ছে। পরনে হাফ হাতা শার্ট আর একটা নর্মাল প্যান্ট দেখে পথশিশু মনে হচ্ছে, আবার মনে হচ্ছে মধ্যে বৃত্ত ঘরের ছেলে। আয়াত ছেলেটাকে দেখে থেমে গেল। বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা ওর কাছে এসে বলল, কুইন, তোমার ব্যাগ।
এটা তুমি ফেলে এসেছিলে। এইখানে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নাকি আছে? আর ভাইয়া বলেছে ইম্পর্টেন্ট জিনিস আছে এটাতে। আচ্ছা ঠিক আছে। বলে আয়াত ব্যাগটা নিল। বুঝতে পারলো এখানে ল্যাপটপ আছে আর একটা ফোন, তাও দেখে ছেলেটাকে বলল, আর কিছু বলেনি তোকে? না কুইন, আর কিছু বলেনি। আর দেখো তো, আজকে আমার একটা কথাও ভুল হয়নি। তাই তো দেখছি। আচ্ছা আমি আসি তাহলে। আরে দাঁড়া। বলে আয়াত 100 টাকা বের করে ছেলেটার হাতে দিল আর বলল, সবাইকে নিয়ে চকলেট কিনে খাস। আচ্ছা। বলে ছেলেটা টাকা নিয়ে চলে গেল। আয়াতরা এতক্ষণ আয়াতের দিকে তাকিয়েছিল। আজকে আয়াতের জব্দ করার জন্য ওরা কিছু ভেবেছে, কিন্তু সেই পিচ্ছিটা আয়াতকে কি দিয়ে গেল সেটা কেউ বুঝতে পারল না। আয়াত ব্যাগ নিয়ে ক্লাসের দিকে গেল। রোজা অবশ্য জিজ্ঞেস করেছিল এখানে কি আছে, কিন্তু আয়াত কোনো উত্তর দেয়নি। রোজা একটা ক্লাস করে বাড়ি চলে গেল। ওর শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই আয়াতই জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আয়াতের একটা ক্লাস শেষ করে বের হলো, কারণ ওর একা একা ক্লাস করতে ভালো লাগছিল না। ও বের হতেই ও দেখলো আয়াতরা 4 জন দাঁড়িয়ে আছে। ও আসতে নিল, তখন আফিয়া বলল, আয়াত শোনো, তোমার সাথে একটু কথা ছিল। কি বলবেন বলেন। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। কেন, দাঁড়িয়ে কথা বললে কি সমস্যা? সমস্যা নেই, কিন্তু আমার ভীষণ হাঁটতে ইচ্ছে করছে। তো দাঁড়িয়ে আছেন কেন, হাঁটুন না, আমি আপনার সাথে কাল দেখা করে নিব। এই না। ও একটু উত্তেজিত হয়ে বলল। তা দেখে আয়াতের মনে একটু সন্দেহ হলো। তখন আয়াত বলল, আয়াত, আমি তোমার সাথে যা করেছি তার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি। আসলে মাথা গরম ছিল, তাই তোমার উপর রেগেছিলাম, তাই উল্টাপাল্টা বলে ফেলেছি। তা হুট করে এমন ভালো হলেন কি করে? আহা, আজ বুঝতে পারলাম তোমার সাথে যা করেছি ভুল করেছি, তাই সরি চাইতে এসেছি। নিজের ভুল যখন বুঝতে পেরেছেন, আমিও ক্ষমা করে দিলাম। এখন আপনারা আসতে পারেন। তখন আফিয়া বলল, আমিও সরি আয়াত। ইটস ওকে, আমি তাহলে আসি। তুমি বোধহয় আমাদের এখনো ক্ষমা করনি। আপনার এমন মনে হওয়ার কারণ, আমি সত্যিই আপনাদের ক্ষমা করে দিয়েছি। হুম, তুমি করনি। বিশ্বাস করলে করেন, না করলে নাই। তুমি যদি এখন আমাদের সাথে একটা জায়গায় যাও তাহলে বুঝবো তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো। কোথায় যেতে হবে শুনি? বেশি দূর না, চলোই না, গেলেই দেখতে পাবে। ওকে, তাহলে চলো। বলে আয়াতরা হাঁটা ধরে আয়াতও পেছনে যেতে থাকে। নিচতলায় স্টোর রুম পার হয়ে বাগানে যেতে হয়। স্টোর রুমের কাছে আসতে আয়াতরা থেমে যায়। আয়াত ও ওদের সাথে থেমে আয়াত দেখতে পায় এদিকে ওরা ছাড়া আর কেউ নেই। আয়াত হুট করে বলে, আই এম সরি মিস আয়াত। এই কথা বলে আয়াতের হাত ধরে স্টোর রুমে ধাক্কা মারে। দরজা বাইরে থেকে আটকে দিল, সাথে তালাও মেরে দিল। বেশি না, 3 ঘন্টা রেখেই ওকে ছেড়ে দেবে। ভেতরে খুব অন্ধকার। এই 3 ঘন্টাই অন্ধকারে আয়াতের তেজ একদম শেষ হবে। ওদের সাথে লাগাইবার আয়াত বুঝবে। আয়াত নিচে পড়ে গেল। ও উঠে দরজা ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, কি করছেন আপনারা? দরজা খুলুন প্লিজ, এখানে অনেক অন্ধকার। 3 ঘন্টা এই অন্ধকারেই তোমাকে থাকতে হবে, আমাদের সাথে লাগা, তাই না? এবার তুমি এই অন্ধকারে থেকে বুঝতে পারবে তুমি কাদের সাথে লাগতে এসেছো। তার মানে একটু আগে যা হয়েছে সব আমাদের নাটক ছিল। আমি বলছি দরজা খুলুন। সরি, তোমার কথা রাখতে পারলাম না। এই চল তোরা এখন। বলে আয়াতরা ওখান থেকে চলে গেল। আয়াত দরজা ধাক্কাতে লাগলো আর ওদেরকে দরজা খুলতে বলল। আয়াতের কোনো সারা শব্দ না পেয়েও বুঝতে পারলো ওরা চলে গেছে, তাই ও থেমে গেল। ও ওখানে বসে পড়লো। তখন একটা লাইট ওর মুখে পড়লো। তা দেখে ও হকচকিয়ে গেল আর বলল, কে এখানে? একজন বলল, আমি। বলেই লোকটা আয়াতের দিকে এগিয়ে এলো। আয়াত মুখটা দেখে চমকে উঠে বলল, তুমি এখানে কিভাবে? আয়াত এখন খুব খুশি আয়াতকে স্টোর রুমে আটকে রেখে। ওরা এখন ক্যান্টিনে বসে মনের সুখে কফি খাচ্ছে। তখন সজীব বলল, কাজটা কি তোরা ঠিক করলি? ঠিক না করার কি আছে আয়াত, আজ বুঝবে কত ধানে কত চাল। আমাদের সাথে লাগতে আসা। স্টোর রুমটায় যে অন্ধকার, আমি ঢুকে চেক করতে গিয়েছিলাম শুধু, কিন্তু ভিতরে অন্ধকার দেখে হাত পা একদম শিরশির করে ওঠে। ওকে কাবু করতে 3 ঘন্টা লাগবে না, এর আগেই কাবু হয়ে যাবে। আর বুদ্ধি করে ওর ব্যাগ থেকে মোবাইলটাও নিয়ে এসেছি, যাতে কাউকে কল না করতে পারে। এমনিতেও রোজা নেই, আর কাকেই বা কল করতো। একদম ঠিক করেছিস, মোবাইল থাকলে তো লাইট জ্বালাতে পারতো, এখন আর পারবে না। সব তো তোরই প্ল্যান, ওকে স্টার রুমে আটকে রাখা, ওর মোবাইল আনা। সেদিন আরাব চৌধুরীর সামনে আমাকে অপমান করেছিল, তাই না? আজ বুঝতে পারবে। ওকে বোঝাতে গিয়ে আবার তুই বুঝে যাস না। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের দ্বারা ভুল হয়ে গেছে। চল ওকে বের করে দে।
তোর এত দরদ হচ্ছে কেন বলতো? চুপচাপ বসে থাক, না হলে কিন্তু ভুলে যাব তুই আমার বন্ধু হোস।